অর্থবছর ৭,১০০ কোটি ডলারে আমদানি, রপ্তানি আয় ৪,৮০০ কোটি ডলার। বিনিয়োগে আস্থা ফিরছে দাবি বাংলাদেশ ব্যাংকে। মার্চ মাস পর্যন্ত আদানির বিদ্যুতের সব বকেয়া পরিশোধ, চাহিদা মতো সরবরাহের আহ্বান পিডিবির। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এফবিসিসিআই নির্বাচন পেছালো ৪৫ দিন, নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি প্রশাসকের। বারো কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমে ১,৩৬৪ টাকা। ডলারের দর স্থিতিশীল থাকায় দাম কমেছে কাঁচামালের। বিদায়ী অর্থবছর পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭,১১৪ কোটি ডলার। অন্যদিকে এ সময় প্রায় ৯% প্রবৃদ্ধি নিয়ে রপ্তানি আয় এসেছে ৪,৮২৮ কোটি ডলারের বেশি। এতে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২,৩০০ কোটি ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, বিনিয়োগের পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এতে ব্যবসায়ীদের আস্থা ফিরে আসবে বলেও আশা করেন কর্মকর্তারা। কোটা আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা ও আওয়ামী লীগ সরকারের পতন সব মিলিয়ে গত অর্থবছরের শুরুতেই হোঁচট খায় ব্যবসা বাণিজ্য। দাবি আদায়ে শ্রম অসন্তোষ, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির কারণে সংকট আরও বেড়ে যায়। সবশেষ এনবিআরের আন্দোলনে টানা ২ দিন বন্ধ ছিল পণ্য আমদানি রপ্তানি। এত অস্থিরতার মধ্যেও সদ্য বিদায়ী অর্থবছর রপ্তানি আয়ে ৯% প্রবৃদ্ধি হয়েছে। যদিও জুনে ঈদের কারণে কারখানাগুলোতে দীর্ঘ ছুটি এবং মাসের শেষে ২ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানি আয় ৬% বেশি কমেছে। অন্যদিকে গত অর্থবছর আমদানি ব্যয় পরিশোধ করা হয়েছে ৭,১১৪ কোটি ডলার। সব মিলিয়ে অনেকটাই স্থিতিশীল রয়েছে বাণিজ্য পরিস্থিতি। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেয়, ব্যবসায়ীরাও বিনিয়োগে আগ্রহী হবে। এখন বিনিয়োগের পরিবেশ ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বলেও মনে করেন এই কর্মকর্তা। এই অর্থবছরে আমাদের ৭১.১৪ বিলিয়ন ডলারের ইম্পোর্ট বিল পেমেন্ট করা হয়েছে। তো এটা একটা আমাদের কিন্তু অর্থনীতি একটা সক্ষমতার একটা ধারক, যে আমরা দেখেন আমরা রিজার্ভ পজিশনটা যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছি। আবার সরকারি বিভিন্ন মেগা প্রজেক্টে যেগুলো কিস্তি ছিল সেগুলো ব্যাংকগুলো পরিশোধ করছে, রাষ্ট্র থেকে যেগুলো লোন সেগুলো বাংলাদেশ ব্যাংক পরিশোধ করছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা দ্রুত সমাধানের তাগিদ তাদের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখেছি যে গত অর্থ বছরের শেষ মাসে আমাদের যে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু পূরণ হয়নি, যদিও পুরো অর্থ বছর মিলিয়ে ৯% প্রবৃদ্ধি হয়েছে। তারপরও গত অর্থ বছর অনেকটাই অস্থিতিশীলতা ছিল। সব মিলিয়ে আপনার কাছে জানতে চাইবো, বিদায়ী অর্থ বছর কেমন ছিল? রপ্তানির জন্য যদি বলি, বিদায়ী অর্থ বছরটা খুব খারাপ গেছে বলা যাবে না। ৯% প্রবৃদ্ধি মোটামুটি আমি মনে করি যে যেই ধরনের লক্ষ্যমাত্রা ছিল ওটা কাছাকাছি আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই সময়টায় আমাদের দেশের ভেতরে অনেক ধরনের উত্থান পতনের ভিতর দিয়ে আমরা গেছি, একটা বড় আন্দোলনের ভিতর দিয়ে গেছে। শেষ মাসের কথা যেটা বললেন, সেখানেও কিন্তু জুন মাসে একটা বড় সময় আপনাদের মনে আছে যে ঈদের ছুটি ছিল। তো সেইটার সবসময় একটা প্রভাব পড়ে আর কি আমাদের রপ্তানির জন্য, কারণ ওই সময়টা বন্ধ দেওয়া হয়। তো সার্বিকভাবে আমি মনে করি যে রপ্তানি খারাপ ছিল না। সেই অর্থে বিশ্ববাজারেও যে নতুন করে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে, আমি এটাই বলবো। সেইটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে আমরা মোকাবেলা করে এখন পর্যন্ত টিকে আছি। বড় চ্যালেঞ্জ যেটা ফেস করেছেন, আরো হয়তো সম্ভাবনাকে কাজে লাগানো যেত। বড় সম্ভাবনা যেটা আমরা মিস করছি সেটা হলো যে আমাদের যে বিদ্যুৎ এবং গ্যাসের মতন যেই জ্বালানি সরবরাহ সেটা, এবং একটা বড় সমস্যা হলো যে যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তার ফলে অনেক প্রতিষ্ঠানও কিন্তু এখন আমি মনে করি যে এক ধরনের বিপদের ভিতরে পড়েছেন, যে তাদের যেই মালিক
সেটা তারা অনেক সময় থাকছেন না, ফলে সেটা নিয়ে একটা ট্রাবল আছে। কিছু কিছু ব্যাংকের সাথে ট্রানজাকশন করতেন, সেইটার পরিবর্তনের ভিতরে দিয়ে যাচ্ছে। ফলে এই কাঠামোগত পরিবর্তনগুলো কিছুটা হলেও বাধাগ্রস্ত করছে। বড় সম্ভাবনার জায়গা যেটা সামনে রয়েছে সেটা হলো যে বিশ্বের যে ভূরাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের জায়গাগুলো, সেটাকে বিবেচনায় নিলে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে হলে আমাদের যেই জ্বালানিগত যেই জায়গাগুলো আছে সেইগুলোতে আরেকটু মনোযোগী হওয়া দরকার। একটা বড় সুযোগ এসছে, সেটা হলো যে আমাদের এখন বিদেশি লেনদেনের যে পরিস্থিতি, সেটা যেহেতু একটু শক্তিশালী জায়গায় এসেছে গত বছরের তুলনায়, হয়তো আমরা আশা করব যে জ্বালানি আমদানির ক্ষেত্রে বা আমাদের বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আগের মতো আমাদেরকে চাপের মধ্যে থাকতে হবে না। তৌফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব, অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচনের সম্ভাব্য একটি সময় ঘোষণা করেছে, তারপরও বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা রয়েছে বিনিয়োগ পরিবেশ নিয়ে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও উত্তেজনা ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে বলে আপনি মনে করেন যেই অর্থ বছর এসেছে আমাদের? মূলত বড় জায়গাটা হলো যে আমাদের বিনিয়োগের পরিস্থিতি। বিনিয়োগের পরিস্থিতির ভিতরে নিঃসন্দেহে যারা বিনিয়োগকারী আছেন তারা একটা মধ্যমেয়াদে বিনিয়োগের কথা ভাবেন, যদি অনেকে দীর্ঘমেয়াদে বিনিয়োগের কথা ভাবেন। সেদিক থেকে তারা একটা প্রেডিক্টেবিলিটি চান। এখন সেই প্রেডিক্টেবিলিটির জায়গার ভেতরে একটা আছে হলো যে রাজনৈতিক প্রেডিক্টেবিলিটি, আর একটা আছে নীতির প্রেডিক্টেবিলিটি। সো পলিসি গুলো কি হবে, এটা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছেন, একটা রিফর্মের ভিতর দিয়ে যাচ্ছে, নতুন যে সরকার আসবেন নির্বাচিত হয়ে, তাদের পলিসি গুলো কেমন হবে সেটার জন্য অনেক সময় কিছুটা ওয়েট করেন। দ্বিতীয় হলো যে আমাদের যে মানে বৈদেশিক পরিস্থিতি আছে অর্থনীতির ভিতরে, সেইখানে অনেক ধরনের অনিশ্চয়তা আছে। ফলে সেইখানে যেমন আমি যদি বড় করে বলি যে যুক্তরাষ্ট্রের ট্যারিফের যে এখন এক ধরনের নেগোসিয়েশন চলছে, দেশ ধরে ধরে তারা আলাদা আলাদা ভাবে করছে, সেইটার রেজাল্ট অনেকখানি নির্ভর করবে যে বিদেশি বিনিয়োগ কেমন হবে। এটা একটা সম্ভাবনাও থাকতে পারে বাংলাদেশের জন্য, যে হয়তো চায়না থেকে অনেক কোম্পানি বিভিন্ন দেশে তাদের কারখানাগুলোকে লোকেট করতে চাবেন, এবং সেক্ষেত্রে বাংলাদেশ যদি সেই সম্ভাবনাকে কাজে লাগায়, সেটা যেমন একটা সম্ভাবনা তৈরি হবে। সার্বিকভাবে আমি বলবো যে যদি রিফর্ম গুলো আমরা অর্থনৈতিক ভাবে করতে পারি, আমার ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে আমার যে রাজস্ব কাঠামোর যে ব্যবস্থা আছে এবং অন্যান্য যে রিফর্ম আছে, সুশাসন থাকে, সামনের দিনে এটা ভালো হবে। কিন্তু সামনের অর্থ বছরটা বা যেই অর্থ বছরটা আমরা আছি এখন শুরু হলো, সেই অর্থ বছরটায় একটু আমি মনে করি যে ধীরে চলন নীতি হতে পারে। গুরুত্বপূর্ণ হলো যে এই অর্থ বছরটা নির্বাচনের বছর হবে, প্রস্তুতির বছর হবে, সেইটাকে আমরা সঠিকভাবে করতে পারছি কিনা এবং কনফিডেন্সের মধ্যে নিয়ে আমরা স্টেক হোল্ডারদেরকে আগাতে পারছি কিনা, সেই জায়গাটা হলো বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যুক্তরাষ্ট্রের সাথে শুল্কর বিষয়টি বলছিলেন, সেই সঙ্গে কিন্তু ভারতের সাথেও আমাদের বাণিজ্য সম্পর্কে কিছুটা হলেও ফাটল ধরেছে। সব মিলিয়ে সামনের দিনে বাণিজ্য পরিস্থিতি কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? না, যেটা বললাম যে চ্যালেঞ্জ হবে ভারতের সাথে। আমি যদি আপনি ট্রেড স্ট্যাটিস্টিক্স গুলো দেখি, সেটার মধ্যে যে অনেক বড় ক্ষতি এসছে তা না, কিন্তু একই রকম যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের যে যদি আমরা রপ্তানি বহুমুখীকরণের কথা বলি, আমার যেই আমদানি করার উৎসের কথা বলি, তাহলে ভারত একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে এবং সেটার সম্ভাবনা আরো রয়েছে। ফলে আমাদের যেই পররাষ্ট্র নীতির কথা আমরা বলি যে সবার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, সেইটাকে বিবেচনা করলে আমরা চাইবো যে সব দেশের সাথেই যেন আমাদের বাণিজ্য সম্পর্কগুলো আরো জোরদার হয়। আর সেক্ষেত্রে আমি মনে করি যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সত্যি। যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যেই মানে রাজনৈতিক পরিস্থিতি আছে, তাদের সিদ্ধান্ত আছে, একই রকম ভাবে আমাদের যেই সার্বিকভাবে যে আমাদের পলিটিক্যাল ইকোনমি আছে, সেটার সাথে মিলিয়ে কিন্তু তারা নেগোসিয়েশন করছে। তো সেই বিষয়গুলো আমার মনে হয় যে ইটস বিয়ন্ড ইকোনমিক্স, বাট অনেক ক্ষেত্রেই পলিটিক্স উইল অলসো ইনফ্লুয়েন্স ইকোনমিক্স আর কি। রাজনীতি অর্থনীতিকে অনেকখানি প্রভাবিত করবে। সুতরাং সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে আমাদের নিজেদের দেশের স্বার্থকে আমরা সর্বাগ্রে রেখে এবং সেইটার ব্যাপারে আমরা মনোযোগ যেমন দিব, আমাদের দেশের ভেতরের যে শক্তিগুলো আছে, আমাদের অবকাঠামো থেকে শুরু করে সুশাসন প্রতিষ্ঠানের জায়গাগুলো, সেইগুলাই মনোযোগ দিলে এই যে অনিশ্চয়তা আছে, এই অনিশ্চয়তাকে মোকাবেলা করা সম্ভব।
তৌফিকুল ইসলাম খান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে। এতে বন্দরের কোনো কর্মীর চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। এম শাখাওয়াত হোসেন বলেন, 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে পুরোপুরি এই টার্মিনাল পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ার টেক। তাদের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী 6 জুলাই। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না। নৌবাহিনীও দায়িত্ব নেওয়ার পর তারা সহায়তা করবে। তবে আগে থেকেই চিটাগাং কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তিও ছিল সাইফ পাওয়ারটেকের সাথে, তা অব্যাহত থাকবে। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেজন্য কাজ করবে বলে আমাকে বলেছে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের সময়সীমা 45 দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীরা আরও সময় চেয়ে আবেদন করা এই সিদ্ধান্ত। এদিকে এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একমত হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা, আর নির্বাচন নিরপেক্ষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসক। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন বোর্ড 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে সময় 45 দিন বৃদ্ধি করায় পূর্ব ঘোষিত 7 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে নতুন তফসিল শিগগিরই ঘোষণা করবে এফবিসিসিআই নির্বাচন বোর্ড। অতীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হতো। এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবার সে প্রথা বাতিল করা হচ্ছে। ফলে সাধারণ পরিষদের সদস্যরাই ভোট দিয়ে নির্বাচন করবেন আগামী নেতৃত্ব। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরু করেছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আবার অনেকে এখনও প্রকাশ্যে না এলেও দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে এফবিসিসিআইকে মুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমি কোনো পলিটিক্যাল ব্যানারে আসবো না। আমি আমাদের যে গ্রুপের ব্যবসার যে যোগ্যতা, বিগত দিনের আমাদের যে বাস্কেটে আমরা কতটুকু ভ্যাট দিয়েছি, ট্যাক্স দিয়েছি, পলিসি ইনফ্লুয়েন্স করতে পেরেছি, এইসব যোগ্যতা নিয়ে আমি আমার ভোটারদের কাছে দিতে চাই। আমাদের এনবিআর এর সাথে যখন আমাদের কোনো বিষয়ে ট্যাক্সের বিষয়ে, ভ্যাটের বিষয়ে আসতো, তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারতেন না, কারণ তাদের টুটি চেপে ধরা থাকতো। 2026 সালে এলডিসি উত্তরণের পর অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় 10 বছরের পরিকল্পনার কথাও জানান সম্ভাব্য প্রার্থীরা। আগামী 10 বছরে আমাদের আরও কোন কোন ব্যবসার দুয়ার উন্মোচিত হবে, সেই দিকে আমাদের ব্যবসায়ীদেরকে ডাইভার্ট করা, গভর্নমেন্টকে সেই অনুযায়ী পলিসি দেওয়া। প্রার্থীদের অভিযোগ, তালিকা হালনাগাদ না করে তফসিল দেয়ায় প্রচারের সমস্যায় পড়ছেন তারা। তবে এফবিসিসিআই প্রশাসক জানান, হালনাগাদ প্রক্রিয়া এবং ভোটার প্রস্তুতি দুটি সমান তালে চলবে। আগে ভোটার তালিকা করে পরে তফসিল দেওয়ার বিধান নাই। কোনো ধরনের চাপ কোনো দিক থেকে আমরা ফিল করছি না। আমি খুব আশাবাদী এবং সবাই বলছে যে এবার একটা ভালো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার 80 থেকে কমিয়ে 46 জনে আনা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চ পর্যন্ত আদানির বিদ্যুতের সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। পিডিবি সূত্রে জানা গেছে, গত মাসে তাদেরকে মোট $437 মিলিয়ন দেয়া হয়েছে। জুন মাসের প্রথম দিকে নিয়মিত বিলের $101 মিলিয়ন পরিশোধ করা হয়। শেষ দিকে কয়েকটি লেনদেনে পাঠানো হয় মোট $336 মিলিয়ন। এর মাধ্যমে চলতি বছর মার্চ পর্যন্ত আদানির কাছে পিডিবির বকেয়া বিল, জরিমানা, সঞ্চালন খরচ সহ সকল দেনা পরিশোধ হয়েছে। বিল পরিশোধের পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানি কর্তৃপক্ষকে চাহিদা সাপেক্ষে 800 মেগাওয়াটের 2 ইউনিটই সচল রাখার তাগিদ দিয়েছে। 2023 সালের মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডে আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আমদানি বিদ্যুৎ করা হচ্ছে, যা দেশের বিদ্যুৎ চাহিদার 8 থেকে 10% পূরণ করে।
ভোক্তা পর্যায়ে আবারও কমেছে বোতলজাত এলপিজির দাম। 12 কেজির বোতলজাত এলপিজির দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বুধবার বিআরসির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে গেল জুন মাসে 12 কেজির সিলিন্ডারের দর ছিল 1403 টাকা। কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া চলতি মাসে অটোগ্যাসের দাম লিটারে 1 টাকা 84 পয়সা কমিয়ে 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়, যা গেল মাসে ছিল 64 টাকা 30 পয়সা। মূলত 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। 3 টাকা, সেটি কমেছে 39 টাকা, এটি হয়েছে 1364 টাকা। মানে কোম্পানির জন্য বিক্রয় মূল্য 1269 টাকা, আর ডিস্ট্রিবিউটরের জন্য বিক্রয় মূল্য 1319 টাকা এবং খুচরা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য 1364 টাকা। জাতীয় সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্সের চূড়ান্ত সুপারিশপত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুপারিশ জমা দেন বিডা চেয়ারম্যান। চিপ ডিজাইন ও টেস্টিংয়ের অগ্রাধিকার দিয়ে 3 ধাপে রোডম্যাপ প্রণয়ন করেছে টাস্কফোর্স। স্বল্প মেয়াদে প্রশিক্ষণ ল্যাব, ভার্চুয়াল সার্টিফিকেশন এবং সেমি কন্ডাক্টর তহবিল গঠনের সুপারিশ করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সহযোগিতা ও দক্ষ জনশক্তি গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন। এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি নির্ভর অর্থনীতির পথে বড় পদক্ষেপ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে দেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়তে আরও এক ধাপ এগুলো জাতীয় সেমিকন্ডাক্টর খাত। গত 28 ও 19 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ পেয়েছেন বন কমিশনারেট মোহাম্মদ শফিউদ্দিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন 21 ও 28 জুন এনবিআর ও এর অধীনস্থ কাস্টমস এবং ভ্যাট ও আয়কর সহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করেছেন। এছাড়া 28 ও 29 জুন শনি ও রবিবার কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন। এ কারণে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে কারণ দর্শানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য চুক্তি না হলে টোকিওর ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জাপানকে একগুঁয়ে অভিহিত করে দেশটির সঙ্গে চুক্তির বিষয়ে সন্দেহ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। গত 2 এপ্রিল অন্যান্য দেশের পাশাপাশি জাপানের ওপর 24% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে বাণিজ্য চুক্তি নিয়ে দেশগুলোকে আলোচনার সুযোগ দিতে 90 দিনের জন্য বর্ধিত শুল্ক স্থগিত করেন তিনি, যার মেয়াদ শেষ হবে 9 জুলাই। এই সময়সীমা আর বাড়ানোর পরিকল্পনা নেই ট্রাম্পের। এদিকে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির ক্ষেত্রে দেশের কৃষকদের ক্ষতি হয় এমন কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমা হায়াশি। এদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় ভারত ও চীনের ওপর 500% শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সিনেটে একটি বিল পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যেসব দেশ রাশিয়া থেকে পণ্য আমদানি করবে এবং ইউক্রেনকে সাহায্য করবে না, তাদের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে। সিনেটে ইতিমধ্যে 84 জন সদস্য এতে সমর্থন করেছেন। এই বিল অনুমোদিত হলে ভারত ও চীনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শেয়ার বাজারের খবর। বুধবার ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স সূচক বেড়েছে 26.94 পয়েন্ট। এ সময় লেনদেন বেড়েছে 150 কোটি টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 479 কোটি 52 লাখ টাকা। আগের দিনে লেনদেন হয়েছিল 464 কোটি 53 লাখ টাকা শেয়ার। এছাড়া হাত বদলে অংশ নেয় 397টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 277টির, কমেছে 69টির, অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের
শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিছাচারী, আর দর বৃদ্ধির শীর্ষে ছিল ইসলামিক ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 94.41 পয়েন্ট। এ সময় লেনদেন 5 কোটি 37 লাখ টাকার শেয়ার।